তো আজকে আমরা শুরু করতে চলেছি পেজ 248 এর। প্রত্যেকে 248 নম্বর পেজ খুলে ফেলবে। 248 নম্বর পেজে গ্রুপ সির যে সকল নিউমেরিক্যাল গুলো রয়েছে, গ্রুপ ডির যে সকল নিউমেরিক্যাল গুলো রয়েছে তার সম্পূর্ণ কভার করব আজকে। তো যারা 248 নম্বর পেজ কমপ্লিট করে ফেলেছো তারা অ্যান্সার গুলো মিলিয়ে নিতে পারো, প্রসেস গুলো মিলিয়ে নিতে পারো। তো এতটুকুই বলবো যে তোমাদের হেল্পফুল হবে প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে নিলে, যে কি প্রসেসে হচ্ছে সেগুলো একবার মিলিয়ে নিলে খুব ভালো হবে। তো এখান থেকে যে সকল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমি মার্কিং করে নিয়েছি। তো তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে খুবই সুবিধাজনক, কোশ্চেনগুলোকে পড়ো এবং নিজেরা বারবার প্র্যাকটিস করো, দিলে দেখবে সম্পূর্ণ ক্লিয়ার তথ্য পেয়ে যাবে। প্রথম হচ্ছে কত 3.2। তো বলেছে কি 57 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। তো আমাকে চাপ বলেছে কত না 57 সেন্টিমিটার অফ এইচজি। আচ্ছা, এরপরে বলেছে কত উষ্ণতা, কত বলেছে টি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে ওয়েট কত দিয়েছে 22 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত হয়ে থাকে না 44 গ্রাম। ক্লিয়ার? ওই গ্যাসটার আমাকে কি বার করতে বলেছে আয়তন কত হবে। আর দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক দিয়ে রেখেছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তোমার এই সকল ডেটাগুলোকে তোমাকে সেন্টিমিটার অফ এইচজি প্রেসার দিয়েছে, একে তোমাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে। তো অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে গেলে সিম্পল ট্রিক্স, একে 76 সেন্টিমিটার আছে 76 দিয়ে ভাগ করবো, যদি মিলিমিটার থাকতো 760 দিয়ে ভাগ করতাম, দিলে কি হয়ে যাবে এত অ্যাটমসফিয়ার। তো এবারে আমি 19 3 57, 19 4 76, তো 3 4 এত অ্যাটমসফিয়ার রেখে দিলাম। উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, কেলভিন আমি কনভার্ট করে নেবো। তো 27 সাথে 273 যদি আমি যোগ করে দিই তাহলে কি হচ্ছে 300 কেলভিন। 273 যোগ করলেই খেল খাতাম। তো আমাকে ভি বার করতে বলেছে, তো পি ভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলাটা সবার মধ্যে একদম গাঁথা হয়ে গেছে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমি একটু এক্সটেন্ড করি, তাহলে কি আসছে পিভি, এন এর জায়গায় আমি কি বসাবো ডব্লিউ বাই এম আর টি। তো আমাকে ভি বার করতে হবে অনলি, তা ভি ইকুয়ালস টু কত ডব্লিউ আর টি বাই পি এম, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না পিএম। তো ডব্লিউ ইকুয়ালস টু কত না ডব্লিউ আমাদের রয়েছে 22 গ্রাম, আর কত 0.082, টি হচ্ছে কত 300 কেলভিন। ক্লিয়ার? আচ্ছা পি কত না পি দিয়েছে 3/4, এম কত না এম হচ্ছে 44, এম হচ্ছে 44। তো 3/4 মানে কি হচ্ছে 4টা লবে চলে যাবে, 4টা কি হলো লবে পাঠিয়ে নিলাম, ইন্টু 4 করে নিলাম। আচ্ছা তো 22, তাহলে 11 দুনে 22, 11 4 44, 44 4 ক্যান্সেল, তাহলে 3 কে 100 হয়েছে। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি 2 গুণিতক 0.082 ইন্টু 100, তাহলে এটাকে গুণ করলে যেটাই হবে এত কি আসবে লিটার, এত কি আসবে লিটার আসবে। ক্লিয়ার? গুণ করে নেবে আর সিম্পল, যা আর কিছু না। এর অথবা কোশ্চেন লক্ষ্য করো, 3.2 এর অথবা কোশ্চেন আছে, 3.2 এর অথবা কোশ্চেনটা লক্ষ্য করবে। কি বলেছে না 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার চাপে কোন গ্যাসের আয়তন 300 ঘন সেন্টিমিটার হলে এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত হবে। তো ইনিশিয়ালি আমাকে P1 V1 T1 বলে রেখেছে, P1 কত বলে রেখেছে 760 mm অফ এইচজি, আর উষ্ণতা কত বলে উষ্ণতা আয়তন কত বলেছে 300 ঘন সেমি মানে সেন্টিমিটার কিউব, উষ্ণতা বলে রেখেছে 300 কেলভিন। আচ্ছা ফাইনালি P2 V2 T2 আমরা বার করতে পারবো যে P2 কত না এসটিপি বলেছে, এসটিপি বলেছে মানে 760 mm এইচজি এসটিপি তে। আয়তনটা আমাকে বার করতে বলেছে, উষ্ণতা কত হয় এসটিপি তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিন্স 273 কেলভিন। তাহলে P1 V1 বাই T1 এই ফর্মুলায় P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, এই ফর্মুলায় আমি P1 এর ভ্যালু বসিয়ে দিলাম 760, V1 এর ভ্যালু বসিয়ে দিলাম 300, T1 এর ভ্যালু বসিয়ে দিলাম 300। আচ্ছা P2 হচ্ছে কত, P2 হচ্ছে কত 760। আচ্ছা V2 কত, V2 আমাকে বার করতে বলেছে 273। তো যেটা যেটা ক্যান্সেল হওয়া দরকার ক্যান্সেল হয়ে যাক, ক্যান্সেল হয়ে গেছে। তাহলে V2 ইকুয়ালস টু কত বেরোবে না V2 ইকুয়ালস টু 273 এত সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। একদম ইজি অঙ্ক ছিল। তো নেক্সট কোশ্চেন 3.3, 3 নেক্সট 3.3 সাইডটা রাফ করে দিলাম। 3.3
নেক্সট 3.3 3.3 দেখো, লক্ষ্য করো, বলেছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের রশ্মির চ্যুতি কত হবে? তাহলে 3.3, তাহলে মিউ কত বলে রেখেছে? √2। আচ্ছা, তো কোনো আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এসছে, এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম থেকে এসছে, এই হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, তো বায়ু মাধ্যম থেকে অন্য কোনো একটা মাধ্যম, এটা হচ্ছে যে কোনো একটা মাধ্যম, যে কোনো মাধ্যম, তাহলে যে কোনো মাধ্যম ডেফিনেটলি বায়ুর থেকে কি হবে না ঘন মাধ্যম হবে। তাহলে বায়ু হচ্ছে সব থেকে লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি আসে তাহলে অবিলম্বের দিকে ঝুঁকে আসে। আর এই মাধ্যমটা যদি না থাকতো তাহলে আলোক রশ্মি তো এইভাবে যেত, সোজা পথে যেত। তাহলে মাধ্যমটা থাকার জন্য আলোক রশ্মি কি হচ্ছে লঘু থেকে ঘনতে আসছে, তাহলে অবিলম্বের দিকে কি হলো ঝুঁকে গেল। তাহলে তখন প্রতিসরণ কোণ হলো এটা, আর এটা হচ্ছে কি আমাদের বিপ্রতীপ কোণ, তাহলে 45 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণটা আমি যদি বার করে নিতে পারি, তো 45 ডিগ্রি থেকে প্রতিসরণ কোণ যদি বিয়োগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, যেটা বিচ্যুত হলো সেটাই হচ্ছে আমাদের চ্যুতি, সেটাই হচ্ছে আমাদের কি চ্যুতি। তাহলে এই চ্যুতিটাই আমাকে বার করতে, তাহলে আর আমি কি করে বার করবো, মিউ ইকুয়ালস টু সেনের সূত্র আমি ইউজ করলাম সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ ইকুয়ালস টু হচ্ছে √2, সাইন আই বাই সাইন আর কে আমি এইভাবে লিখতে পারি সাইন আই ইন্টু 1 বাই সাইন আর লিখতে পারি। তাহলে সাইন আই এর ভ্যালু কত, সাইন আই হচ্ছে কত 45 ডিগ্রি, আই আমাদের কত বলে রেখেছে 45 ডিগ্রি। তাহলে সাইন আই হচ্ছে 45 ডিগ্রি, তার মানে সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বাই √2, তাহলে ইন্টু 1 বাই সাইন আর, ইন্টু 1 বাই সাইন আর। তাহলে কোনাকুনি গুণ করে দাও, √2 নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করে √2 ইন্টু √2 সমান 2 হয়ে গেল, 2 সাইন আর ইকুয়ালস টু 1। তাহলে সাইন আর ইকুয়ালস টু কত পেলাম না হাফ, তাহলে হাফ সাইনের কোন ভ্যালুর জন্য না সাইন 30 ডিগ্রি, তাহলে সাইনকে সাইন ক্যান্সেল হলো, আর ইকুয়ালস টু কত হলো 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত পাবো, 45 ডিগ্রি থেকে প্রতিসরণ কোণটা আমি বাদ দিয়ে দেবো, 45 ডিগ্রি মাইনাস প্রতিসরণ কোণ সমান কত হলো 15 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ হচ্ছে কত 15 ডিগ্রি। ক্লিয়ার হলো? তো নেক্সট কোশ্চেন দেখো 3.6, দ্রুত করছি কারণ টাইম ও ফ্যাক্টর, আমাদের ভিডিওর লেন্থ ও একটা ফ্যাক্টর প্রত্যেক স্টুডেন্টের কাছে। একটু স্লোলি তোমরা যদি পড়াটাকে ধরে নাও তাহলে কিন্তু খুব ভালো হয়। 3.6, আচ্ছা, দুটি মৌল এ ও বি পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে, এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে 12, বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে 17। আচ্ছা, যদি এ ও বি রাসায়নিকভাবে সংযুক্ত হয় তবে কি ধরনের যৌগ গঠন করবে? তাহলে এ মৌলের প্রোটন সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে এর আমি ইলেকট্রন বিন্যাস করতে পারবো, তাহলে 2 8 2। বি মৌলের ক্ষেত্রে 2 8 7। ক্লিয়ার হয়েছে? তাহলে এ মৌল চাইছে কি না সর্ববহিস্থ কক্ষে অবস্থিত দুটো ইলেকট্রনকে বর্জন করতে, আর বি মৌল কি চাইছে সর্ববহিস্থ কক্ষে 7টা আছে, একটা করে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক সূত্র মেনে চলবে। তাহলে বি মৌলের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা। ক্লিয়ার? আচ্ছা, এ মৌলের ক্ষেত্রে কটা না এ মৌলের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন, একটা দুটো। তাহলে এ মৌল কি চাইছে না তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন দিয়ে দিতে। তাহলে বি মৌলের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টা আছে। তাহলে এ মৌল বি মৌলকে তো একটা ইলেকট্রন দিল, তাহলে এ কি হয়ে গেল অষ্টক পূর্তি হয়ে গেল, কিন্তু এর কাছে আরো একটা অবশিষ্ট আরেকটা ইলেকট্রন রয়েছে। তাহলে এ কি করবে আরেকটা বি মৌলের সাথে কি করবে আরেকটা বি মৌলের সাথে যুক্ত হবে। তো যুক্ত হয়ে কি করবে আরেকটা ইলেকট্রন, এর কাছে যে আরেকটা লাস্ট ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা কি করবে বি কে দিয়ে দেবে, এই ইলেকট্রনটাও কি করবে বি কে দিয়ে দেবে। দিলে এ মৌলের ক্ষেত্রে কত হলো, দুটো ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে এ মৌলে এ প্লাস 2 হলো। বি মৌল কি করলো এক একটা করে ইলেকট্রন গ্রহণ করলো, বি মৌল কি করলো এক একটা ইলেকট্রন গ্রহণ, তাহলে এ একটা গ্রহণ করেছে এ বি একটা গ্রহণ করেছে, এ কি করেছে দুটো ইলেকট্রন এই বি কে একটা বর্জন করে দিয়েছে, দিয়ে এরা দুজন কি হলো যুক্ত হলো। তাহলে এ প্লাস 2 প্লাস বি, দুটো বি আছে তাহলে বি2 মাইনাস, নাহলে 2 মাইনাস দিতে পারো, 2 মাইনাস দিতে পারো কোনো আপত্তি নেই। তাহলে যৌগটা যুক্ত হয়ে এই দুটো মৌল যুক্ত হয়ে যে যৌগটা গঠন করবে এ বি2, তাহলে যে যৌগটা গঠন করলো সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। এটা কেমন ধর, যেহেতু ইলেকট্রনের গ্রহণ বর্জন ঘটেছে, এ বর্জন করেছে এই দুটো বি গ্রহণ করেছে, তাহলে এটা এটা কি ধরনের যৌগ হলো তড়িৎযোজী যৌগ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে 3.6 গেল। এরপর আসছে বিভাগ ঘ বা গ্রুপ ডি এর 4-এর 2 নম্বর, এ সাইডেরটা রাফ করে দিলাম, 4-এর 2 নম্বর। তো 4-এর 2 নম্বর কোশ্চেনটা তোমরা পড়ো, নিজেরা হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস করো।
দিলে দেখবে অনেকটা সমাধান তোমরা নিজেরা করতে পেরে যাচ্ছ। দেখো আমি করছি, আমার সাথে সাথে তোমরা দেখো এবং বুঝে করার চেষ্টা করো। দেখো 4-এর 2 কি বলেছে দেখো, 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, তাহলে 24 গ্রাম কার্বনকে আমাকে অক্সিজেনে পোড়াতে বলছে, দিলে কি উৎপন্ন হচ্ছে CO2। তাহলে কত গ্রাম, তাহলে বিশুদ্ধ সমীকরণ বলে দিচ্ছে যে 12 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে না 32 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 44 গ্রাম CO2 উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে 12 গ্রাম কার্বন CO2 উৎপন্ন করে কত না 44 গ্রাম। তাহলে 24 গ্রাম কার্বন, তাহলে 1 গ্রাম কত করবে 44/12। 24 গ্রাম কত করবে 44 × 24/12, তার মানে কত হলো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এবারে বলেছে দেখো সেই পরিমাণ CO2 মানে এই 88 গ্রাম CO2 উৎপন্ন করার জন্য কত পরিমাণ, দেখো এখানে CO3 আছে, CO3টা মুছে দিয়ে ওখানটায় CaCO3 করো, কেটে দিয়ে CaCO3 করো, কত পরিমাণ CaCO3 এর সঙ্গে এই সেলের বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে আমাকে CaCO3 এর সাথে এই সেলের বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হয় দেখো, CaCl2 প্লাস CO2 প্লাস H2O, এটা তো উৎপন্ন হয়, কিন্তু তোমাকে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে এখানে Cl2 আছে, 2HCl দিয়ে দিলে মনে হচ্ছে ব্যালেন্স আপাতত হয়ে যাচ্ছে। CaCO3 প্লাস 2HCl ইকুয়ালস টু CaCl2 প্লাস CO2 2H2O। ঠিক আছে, তো এবারে কত পরিমাণ CaCO3 সঙ্গে HCl বিক্রিয়া করে সেই পরিমাণ, তাহলে বিশুদ্ধ সমীকরণ বলছে এই পরিমাণ CO3 এই পরিমাণ CO2 উৎপন্ন করে, তাহলে আমাকে উৎপন্ন করতে হবে কত 88 গ্রাম। তাহলে এই পরিমাণ CaCO3টা কত না, ক্যালসিয়াম কত হয়ে থাকে 40, কার্বন 12, অক্সিজেন কত হয় 16, তো 3টা পরমাণু আছে × 3, তাহলে 40 প্লাস 12 প্লাস 48 সমান কত হলো 100 গ্রাম CaCO3 উৎপন্ন করছে কত 12 প্লাস 32 সমান 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে কত গ্রাম CaCO3 প্রয়োজন না 100 গ্রাম CaCO3 প্রয়োজন। ইউনিটরি ম্যাট্রিক্স লাগিয়ে দেবো এবারে। তো আমাকে বলেছে কি না 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে হবে, তো কত গ্রাম CaCO3 প্রয়োজন, তাহলে একে প্রয়োজন 100/44 গ্রাম। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা 88 গ্রামের জন্য কত হবে, 88 গ্রাম CO2 উৎপন্ন করতে 100 × 88/44, তো 4 দুনে 8, তার মানে 200 গ্রাম CaCO3 প্রয়োজন। ক্লিয়ার? 200 গ্রাম CaCO3 প্রয়োজন। তো অ্যান্সার ক্লিয়ার। তো নেক্সট 4.2 এর অথবা কোশ্চেন একটা আছে, লক্ষ্য করো। তো সাইডে আমি করছি 4.2 এর অথবা কোশ্চেন। 4.2 এর অথবা কোশ্চেন লক্ষ্য করো। তাহলে কোশ্চেনটাকে পড়ো, কোশ্চেনটা পড়ে নিজেরা করো, তারপর এখানে লক্ষ্য করো 4.2 এর অথবা। 4.2 এর অথবা কোশ্চেন কি বলেছে না 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ NaOH উৎপন্ন হবে এবং উৎপন্ন হাইড্রোজেনের STP তে আয়তন কত হবে। উৎপন্ন হাইড্রোজেনের, তাহলে সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া করতে বলেছে, তাহলে বিশুদ্ধ সমীকরণ এটাই বলে সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া করতে সোডিয়াম Na অতিরিক্ত জলের সঙ্গে NaOH প্লাস হাইড্রোজেন। আচ্ছা একে ব্যালেন্স করে নেবো একটু। তো ব্যালেন্স করে নিলে কি আসছে Na প্লাস H2O সমান NaOH প্লাস H2O, হাইড্রোজেন 3টা হয়ে গেছে, তাহলে একটা 2 দেওয়া যাক দেখি। তাহলে 2Na হাইড্রোজেন 2টো, এখানে 2টো, 4টা হয়ে গেছে, এখানে 2 দিলাম 2H2O, তাহলে হাইড্রোজেন 4টা অক্সিজেন 2টা হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ সমীকরণ, সোডিয়ামের বিশুদ্ধ সমীকরণ। তাহলে 2.3 গ্রাম সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ NaOH 2.3 গ্রাম। তাহলে বিশুদ্ধ সমীকরণ বলছে যে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হয় 23 × 2 সমান 46 গ্রাম। 46 গ্রাম সোডিয়াম, 46 গ্রাম সোডিয়াম কত গ্রাম NaOH উৎপন্ন করতে পারে, বিশুদ্ধ সমীকরণ বলছে 23 + 16 প্লাস হাইড্রোজেন 1,
তো থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু বাইরে আছে 2, তাহলে 2 ইন্টু 23 প্লাস 16 প্লাস 1 মানে কত আসছে 40, তার মানে 80। তাহলে 46 গ্রাম সোডিয়াম 80 গ্রাম NaOH উৎপন্ন করতে সক্ষম, তাহলে ওটাই লিখবো। আর 2.3 গ্রাম সোডিয়ামকে অতিরিক্ত জল, তাহলে 2.3 গ্রাম কত গ্রাম NaOH উৎপন্ন করবে, তাহলে 46 গ্রাম সোডিয়াম থেকে 80 গ্রাম NaOH পাওয়া যায়। তাহলে 1 গ্রামে কত পাবো 80/46, 2.3 গ্রামে কত পাবো 80 ইন্টু 2.3/46, পয়েন্টটাকে উঠিয়ে দিলাম 10, 2 10 শূন্যকে শূন্য ক্যান্সেল, 4 দুনে 8, তাহলে কত গ্রাম না 4 গ্রাম NaOH পাবো। তাহলে NaOH তো আমাদের ক্লিয়ার। এবার আমাকে বলেছে কি উৎপন্ন H2 HTP তে আয়তন কত হবে, তাহলে H2 এবারে খুঁজতে হবে। তাহলে H2 এক্সকিউজ মি, তাহলে H2 কত গ্রাম হচ্ছে 2 গ্রাম, 2 গ্রাম। তাহলে উৎপন্ন H2 আয়তন কত হবে, উৎপন্ন H2 46 গ্রাম সোডিয়াম পড়াতে 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের আয়তনটাকে দেখে নিই। দেখো আমাদের অ্যাভোগাড্রোর সূত্র কি বলছে, দেখো যে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত, হাইড্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 2, তাহলে তাহলে এর গ্রাম আণবিক গুরুত্ব কত হবে 2 গ্রাম। অতএব আমি কি লিখতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত না 22.4 লিটার। 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমার সোডিয়ামের পরিমাণ কত 2.3 গ্রাম, তাহলে 2.3 গ্রাম সোডিয়াম পোড়াতে 2.3 গ্রাম সোডিয়াম পোড়াতে NaOH পাচ্ছি 4 গ্রাম, NaOH 46 গ্রাম সোডিয়াম পোড়াতে 2 গ্রাম পাচ্ছি, তাহলে 2.3 গ্রাম যদি আমি পোড়াই তাহলে কত গ্রাম, তাহলে এখানে একটু সাইডে করে নিচ্ছি। দেখো 46 গ্রাম সোডিয়াম পোড়াতে 2 গ্রাম হাইড্রোজেন পেলাম, তাহলে 1 গ্রাম পোড়াতে কত হবে 2/46, তাহলে 2.3 গ্রাম যদি সোডিয়াম পোড়াতাম তাহলে কত হতো 2/46 ইন্টু 2.3, তা পয়েন্টকে যদি আমি উঠিয়ে দিই নিচে 10 আসছে, 2 ক্যান্সেল, 1 10 মানে 0.1 গ্রাম। তাহলে এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হচ্ছে এত, তাহলে 0.1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে, তাহলে 1 গ্রামের হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার বাই 2, তাহলে 0.1 গ্রাম যদি হাইড্রোজেন হয় তাহলে তার আয়তন কত হবে 22.4 গুণিতক 0.1 বাই 2 করে দেবো। তাহলে পয়েন্টগুলোকে আগে উঠিয়ে নিই, দুটো পয়েন্ট উঠলাম, দুটো 10 নিচে নামলো, তাহলে এটা কত হচ্ছে 11.2, এটা কত হচ্ছে 11.2 নয় 112। এবারে দুটো 10 100 দিয়ে ভাগ করলে কত আসবে 1.12 গ্রাম, 1.12 গ্রাম নয় 1.12 লিটার। তাহলে 0.1 গ্রাম হাইড্রোজেন সমান 1.12 লিটার। তাহলে 2.3 গ্রাম থেকে আমি 0.1 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি, এই 0.1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত না 1.12 লিটার, 1.12 লিটার। সিম্পল জিনিস, ইউনিট ম্যাট্রিক্স করে বার করে নিলাম। তাহলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন আমি পেয়ে গেলাম। কত গ্রাম NaOH লাগছিল না 4 গ্রাম NaOH লাগছিল, আর উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত না 1.12 লিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে 4.2 গেল, 4.2 অথবা গেল, এরপর আসছে 4.6, সাইডে করছি 4.6, একটু ঝপ করে তুলে নাও, সাইডে আমি করে দিয়েছি, ঝপ করে তুলে নাও, নাহলে স্ক্রিনশট মেরে দাও যেটা খুশি। দেখো 4.6 এ বলেছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক ও রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে। দেখো তাহলে 4.6 এর তাহলে উৎপন্ন তাপ H = কি হয়ে থাকে I²R T, এটাই তো ফর্মুলা। এবারে রোধ আর প্রবাহ মাত্রা
তাহলে প্রথম ক্ষেত্রে এই পরিমাণ উৎপন্ন তাপ, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ। আচ্ছা, দ্বিতীয়ত H1 ইকুয়ালস টু, সময় আমার ঠিকঠাকই আছে, প্রবাহ মাত্রা কত করেছি না, প্রবাহ মাত্রা অর্ধেক করেছি, তাহলে আগে I ছিল এখন I/2 করেছি এর স্কোয়ার, ইন্টু রোধ কত করেছি, দ্বিগুণ করেছি, আগে রোধ R ছিল এখন রোধ আমি 2R করেছি। ক্লিয়ার? তাহলে H1 ইকুয়ালস টু কত, T ইন্টু I²/4 ইন্টু 2R, তাহলে 2 ক্যান্সেল, তার মানে কত আসছে I²R ইন্টু T ইন্টু হাফ, এইভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কত H1, তাহলে I²RT মানে হচ্ছে কত H, তাহলে H1 ইকুয়ালস টু H/2 লিখতে পারি। তাহলে বর্তমানে যে উৎপন্ন তাপ, এটা হচ্ছে বর্তমান উৎপন্ন তাপ সমান কত পাবো, H কি ছিল, পূর্বের উৎপন্ন তাপ, পূর্বের উৎপন্ন তাপ বাই 2, তাহলে পূর্বের উৎপন্ন তাপকে 2 দিয়ে ভাগ করলে বর্তমান উৎপন্ন তাপ আমি পাচ্ছি, তাহলে পূর্বের উৎপন্ন তাপের অর্ধেক হয়ে গেছে বর্তমান উৎপন্ন তাপ। ক্লিয়ার? তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে, উৎপন্ন তাপ কি পরিবর্তন হবে না, পূর্বের উৎপন্ন তাপের অর্ধেক হবে। ক্লিয়ার? 4.6 গেল, তাহলে 4.6 এর অথবাতেও একটা আছে কোশ্চেন, 4.6 এর অথবা, দেখো 4.6 এর অথবা, এটা তোলা হয়ে গেছে, তার আপ করে ফেললাম, স্ক্রিনশট নিয়ে নেবে, নাহলে পজ করে তোমরা তুলে নিতে পারো যেটা খুশি। দেখো 4.6 এর অথবা, 4.6 তার অথবা কোশ্চেন একটা রয়েছে। দেখো অঙ্ক রয়েছে, একটি বাড়িতে 100 ওয়াটের 4টা বাল্ব, 80 ওয়াটের 6টি পাখা, 80 ওয়াটের একটি টিভি আছে। বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা, পাখাগুলি প্রতিদিন 12 ঘন্টা, টিভি 4 ঘন্টা করে চললে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা হলে জুন মাসের বৈদ্যুতিক বিল কত হবে? তাহলে বাল্ব, পাখা, টিভি প্রত্যেকটার ব্যয়িত তড়িৎ শক্তির মান, তাহলে বাল্বের দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কি করে বার করব, মোট ওয়াট, মোট ওয়াট, তাহলে কটা বাল্ব আছে, 4টা বাল্ব 100 ওয়াটের, তাহলে 4 ইন্টু 100, মোট ওয়াট ইন্টু আওয়ার, মোট ওয়াট ইন্টু আওয়ার, তাহলে বাল্বগুলো প্রতিদিন ক ঘন্টা করে জ্বলছে না, বাল্বগুলো প্রতিদিন 6 ঘন্টা করে জ্বলছে, 6 ঘন্টা করে জ্বলছে প্রতিদিন। তাহলে জুন মাস, তাহলে জুন মাস হচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, দেখো লক্ষ্য করো এইখানটা লক্ষ্য করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন হচ্ছে কি 30 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন হচ্ছে 30 মাস, তাহলে ইন্টু 30, তাহলে জুন মাসে 30 দিনে বাল্ব কত ব্যয় করছে। আরে মোট ব্যয়িত তড়িৎ শক্তির ক্ষমতা ফর্মুলা বার করা হচ্ছে কি ওয়াট ইন্টু আওয়ার বাই 1000, তাহলে ওয়াট ইন্টু আওয়ার বাই 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে কত পাচ্ছি, 3টা শূন্য ক্যান্সেল করে দিলাম, তাহলে 4 ইন্টু 6 ইন্টু 3, 6 24, 24 3 72, তাহলে এত বিওটি পেলাম বা এত ইউনিট বাল্বের পেয়ে গেলাম। এরপর আসছে পাখা, এক একটাকে স্টেপ বাই স্টেপ করে নাও। পাখা, পাখার দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি, পাখার দ্বারা কত আসছে, তাহলে না 6 ইন্টু 80, পাখা কত ঘন্টা করে চলছে না, পাখা চলছে 12 ঘন্টা করে, তাহলে 12 গুণিতক 30, ক্লিয়ার, ডিভাইড বাই 1000, তাহলে শূন্যকে শূন্য ক্যান্সেল, দুটো শূন্য ক্যান্সেল হলো, তাহলে 6 4 848 ইন্টু 12 3 36 বাই 10, তাহলে এত বিওটি, একে আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা নেক্সট আসছে টিভি, তো টিভির দ্বারা, টিভি এর দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে না, টিভি হচ্ছে কটা, একটা টিভি, তো 80 ওয়াটের একটা টিভি ইন্টু কতক্ষণ করে চলছে, চলছে 4 ঘন্টা করে ডেলি, তো 4 ইন্টু 30 ডিভাইড বাই 1000, তো দুটো শূন্যকে ক্যান্সেল হলো, তো 8 4 32, 8 4 32, 32 3 96 বাই 10, তার মানে 9.6 এত বিওটি। আচ্ছা এইটাকে একটু ক্যালকুলেট করে নিচ্ছি যে 48 গুণিতক 36, তাই তো, আচ্ছা ক্যালকুলেটর সাহায্যে আমি ক্যালকুলেট করে নিচ্ছি, দ্রুত হবে, 48 গুণিতক 36 ভাজিতক 10, তার মানে হচ্ছে 172 সমান কত আসছে, 172.8 এত
বিওটি। তাহলে টোটাল বিওটি কত হলো? 72 বিওটি, 172.8 বিওটি আর একটা 9.6 বিওটি। অতএব মোট বিওটি সমান 72 প্লাস 172.8 প্লাস 9.6, তিনটাকে যোগ করলে কত আসছে? 72 প্লাস 172.8 প্লাস 9.6, দ্যাট মিন 254.4 এত বিওটি। এবারে বলেছে কোশ্চেন লক্ষ্য করো যে এক বিওটি মানে এক ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 5 টাকা, তাহলে এত বিওটির দাম কত হবে? অর্থাৎ মোট টাকা আমি কি করে বার করব? না এক বিওটি যদি 5 টাকা হয় তাহলে এত বিওটি কত হবে? 254.4 সমান, এটাকে গুণ করলে 5 × 20 শূন্য হাতে 2, 5 × 20 21 22 2 হাতে 2, 5 5 25 26 27 হাতে 2, 5 10 11 12, একটা পরে দশমিক, তাহলে এত টাকা, তাহলে 1272 টাকা বিল আসবে। ক্লিয়ার হয়েছে? এরপর 4.6 এর অথবা গেল, নেক্সট আসছে 4.9। তো 248 নম্বর পেজের লাস্ট অঙ্ক দেখে নাও পট করে। বলেছে কি বলেছে দেখো, 4.9 এর অথবাটা দেখবে, 4.9 এর অথবা অঙ্কটা দেখবে। এক্স ওয়াই জেড মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দিচ্ছে 6 8 10, তাহলে এক্স এর হচ্ছে 6, ওয়াই এর হচ্ছে 8, জেড এর হচ্ছে 10, হলে জেড হচ্ছে নিষ্ক্রিয় মৌল, জেড হলো নিষ্ক্রিয় মৌল, তাহলে জেডটা হচ্ছে কত? নিষ্ক্রিয় মৌল। তাহলে এর পরমাণু ক্রমাঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 10টা ইলেকট্রন থাকবে, তার ইলেকট্রন বিন্যাস 2 8, তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল। এবারে বলেছে কি যে এক মেন্ডেলিফের পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান কত? তাহলে ওয়াই মৌলের অবস্থান আমি কি করে বার করবো? আগে ইলেকট্রন বিন্যাস করি 2 6, তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস, তাহলে ফার্স্ট কোশ্চেন, তাহলে ওয়াই মৌলের পর্যায় সারণীতে অবস্থান কত হবে? পর্যায় সারণীতে অবস্থান কি করে বার করব? তা কটা কক্ষ আছে? দুটো কক্ষ আছে, কে কক্ষ এল কক্ষ, তাহলে 2 নম্বর পর্যায়ে সর্বোচ্চ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা, তাহলে শ্রেণী কত হবে? না শ্রেণী সমান 10 + 6, 2 এর থেকে বেশি ইলেকট্রন আছে, তাহলে 2 এর থেকে বেশি থাকলে তার সাথে 10 যোগ করতে হয়, 10 + 6, তার মানে 16 নম্বর শ্রেণীতে। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে হলে 6b, তাহলে 2 নম্বর পর্যায় 6b শ্রেণী, আর এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। নেক্সট কোশ্চেন হচ্ছে কি না, বলতে চাইছে যে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আচ্ছা, এক্সটাও বার করে নি, এক্স এর ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে? 2 4, তাহলে এটা হচ্ছে চতুর্থ শ্রেণী, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী, মানে 16 নম্বর শ্রেণী, এটা চতুর্থ, মানে দেখো এটা একটু রাফ করে দেবো, রাফ করে দিই দিলে বুঝতে, স্ক্রিনশট নিয়ে তুলে নিবে, অবশ্যই তুলে নিবে, স্ক্রিনশট নিয়ে তুলে নিবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের, আচ্ছা ধরো আরেকটা টেনে রাখলাম, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়, সিম্পল এরকম করে একটা টেনে নাও। এরপরে প্রথমটা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ে 14 নম্বর শ্রেণীতে, তাহলে সাপোজ এটা 14 15 16 17, এটা হচ্ছে 18, তাহলে দ্বিতীয় পর্যায়ে 14 নম্বর, দ্বিতীয় পর্যায়ে 14 নম্বর শ্রেণীতে কি অবস্থান করছে? এক্স। আচ্ছা, ওয়াই কোথায় অবস্থান করছে? না দ্বিতীয় পর্যায়ে 16 নম্বর শ্রেণীতে, দ্বিতীয় পর্যায়ের 16 নম্বর শ্রেণীতে অবস্থান করছে ওয়াই। আর জেড অবস্থান করছে দ্বিতীয় পর্যায়ের 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে জেড। তো এবারে কথা হচ্ছে, তো 18 নম্বর শ্রেণীতে হচ্ছে নিষ্ক্রিয় মৌল, 18 নম্বর শ্রেণী হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাহলে সব থেকে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? তাহলে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হচ্ছে কার? তাহলে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হচ্ছে নিষ্ক্রিয় মৌলের। তাহলে ফার্স্ট আমরা লিখে নেব জেড মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়েছে জেড মৌলের। নেক্সট আসছে কত? এক্স ও ওয়াই মৌলের মধ্যে কোনটির পরমাণুর আকার কম? নেক্সট আসছে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কার পরমাণুর আকার কম, মানে ছোট, কার ব্যাসার্ধ ছোট? দেখো বাম থেকে ডান দিকে একটাই শ্রেণীতে আছে, বাম থেকে ডান দিকে যতই যাব তাহলে পরমাণুর
বানান ভুল লিখলাম, পরমাণুর ব্যাসার্ধ যেটা থাকে হ্রাস পায়। বাম থেকে যতই আমরা ডান দিকে যাব, এদিক থেকে এদিকে যতই যাব হ্রাস পায়। তাহলে এক্স এর থেকে ওয়াই আরো কম হলো, এক্স এর থেকে ওয়াই আরো কম হলো। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কার পরমাণুর আকার সব থেকে ছোট? ওয়াই। তাহলে ওয়াই মৌলের পরমাণুর আকার ছোট। ক্লিয়ার? তো আজকে আমরা 248 নম্বর পেজটাকে কভার করলাম। আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই দ্রুত করার চেষ্টা করেছি, কেননা ভিডিও লেন্থ খুবই বড় হয়ে যাচ্ছে। তা আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।